রেট ল এবং রেট এক্সপ্রেশন সম্বন্ধে তোমাদের শিখতে হবে। তো প্রথমত রেট লটা কি? রেট ল হচ্ছে is the expression in which reaction rate in terms of molecular concentration of the reactants with power is represented। তাহলে দেখো সেখানে হচ্ছে বলা হয় অ্যাকচুয়ালি রেট লতে কি হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন যেটা থাকে, রেট অফ রিয়াকশন সেটা কি হয় না ইজ প্রপোর্শনাল টু দ্য concentration of the reactant, actually concentration of the reactant, ঠিক আছে। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপর যে রেট অফ দ্য রিয়াকশন নির্ভর করে, এটাকে যে ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে রেট ল ইকুয়েশন বা রেট এক্সপ্রেশন বলা হয়। এবং রেট ল হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। অর্থাৎ লেটস সে একটা আমি এক্সাম্পল নিচ্ছি রিয়াকশনের, সেখানে ধরে নাও এ থাকলো, অর্থাৎ এ হচ্ছে কোফিশিয়েন্ট আর এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর ক্যাপিটাল এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, প্লাস বি স্মল বি হচ্ছে কোফিশিয়েন্ট, ক্যাপিটাল বি হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর তা থেকে তৈরি হচ্ছে সি কোফিশিয়েন্ট নিয়ে ক্যাপিটাল সি প্লাস স্মল ডি কোফিশিয়েন্ট নিয়ে ক্যাপিটাল ডি, ঠিক আছে। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। এবার এখান থেকে যখন আমাকে রেট অফ দ্য রিয়াকশন বলা হবে, তখন রেটটা, এই যে রেট ল বললাম যে রেট অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট হচ্ছে কনসেন্ট্রেশন অফ পি এবং কনসেন্ট্রেশন অফ এ, তাই না? তাহলে রেট ইজ প্রপোর্শনাল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ এ কে আমি এইভাবে লিখব এবং কনসেন্ট্রেশন অফ বি কে আমি এইভাবে লিখব, ঠিক আছে। এবার দেখো এখানে এই কোফিশিয়েন্টের ভ্যালু আর এই এর মাথায় এটা যদি আমি এক্স দিই এবং এই ওয়াই দিই, এর মাথায় যে এক্স ওয়াইয়ের ভ্যালুটা সেটা কোফিশিয়েন্টের ভ্যালুর সাথে সেম নাও হতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা হয় যে রিয়াক্ট্যান্ট এ এর কনসেন্ট্রেশন বাড়ালে সত্যি কি প্রোডাক্ট ফর্মেশন বেশি হচ্ছে বা রেট অফ রিয়াকশন বাড়ছে না কমছে, সেটা এক্সপেরিমেন্টাল। এখানে এই কোফিশিয়েন্ট 2, 3 এগুলো দিয়ে বোঝা যায় না, তাই এক্সপেরিমেন্টাল যেহেতু, তাই এখানে এক্স আর ভ্যালু ওয়াই ভ্যালু দেওয়া হয়েছে। এই এক্স এর সাথে ঠিক হতেও পারে অথবা মানে সমান হতেও পারে, এক্স ইজ ইকুয়াল টু এ হতেও পারে, অর নট ইকুয়াল টু এ, অর্থাৎ এর সাথে সমান নাও হতে পারে। ওয়াই ইজ ইকুয়াল টু বি হতেও পারে, অর নট ইকুয়াল টু বি হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এক্স ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল থিং। এবার প্রপোর্শনালিটি সাইন যদি আমি তুলে দিই, তাহলে এখানে একটা কে নিয়ে আসা হয়, সেই কেটাকেই বলা হয় রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশান বা কনস্ট্যান্ট রিয়াকশান। তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স। ওকে, এইবার দেখো তোমাদের যদি একটা এক্সপেরিমেন্ট দেখাই, তাহলে সেখান থেকে তোমরা জানতে পারবে যে আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মলিকিউলারিটি অ্যান্ড অর্ডার। দেখো মলিকিউলারিটি মানে কি, মলিকিউলারিটি আর অর্ডারের মধ্যে পার্থক্য কি? দেখো মলিকিউলারিটি যদি তোমাদের বলি, তাহলে লেটস একটা ডেফিনেট একটা এক্সাম্পল আমি নিলাম। ধরো N2H2 এটা মিলে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ NH3 তৈরি হচ্ছে। এটাকে যদি ব্যালেন্স করি, তাহলে দেখো এখানে 2NH3 আমি দিতে হবে 2NH3, আর এখানে আমি দিতে হবে 3H2, ঠিক আছে। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো এইখানে মলিকিউলারিটি মানে হচ্ছে রিয়াক্ট্যান্টের মলিকিউলারিটি কত, এখানে একটা N2 আর এখানে 3টে H2, তাহলে টোটাল মলিকিউলারিটি ইজ ইকুয়াল টু এখানে হবে 4, ঠিক আছে। এইবার অর্ডার অফ দ্য রিয়াকশন মানে কি? মানে হচ্ছে এই যদি N2 এর কনসেন্ট্রেশন আমি বাড়াই, তাহলে সত্যি কি রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে, মানে রেট কি সত্যি বাড়ছে সেটা দেখতে হবে। যদি না বাড়ে, তাহলে N এর রেসপেক্টে এর রিয়াকশানের আমি অর্ডারটা 0 পাবো, ঠিক আছে, যদি না বাড়ে। তাহলে এখানে রেট যে লটা লেখা হয় সেটা আমি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু N2 টু দি পাওয়ার এক্স এবং H2 টু দি পাওয়ার ওয়াই লিখবো, 3 লিখবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ওয়াই বা এক্স লিখলাম এটা এক্সপেরিমেন্টাল ফেনোমেনা, এবং অর্ডার যেটা হবে সেটা হচ্ছে এই এক্স আর ওয়াইয়ের ভ্যালুর যোগফল হচ্ছে অর্ডার, এবং সেটা এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আশা করি মলিকুলারিটি এবং অর্ডারের মধ্যে পার্থক্য বোঝা গেল।
এবার যদি তোমাদের অ্যান্সার লিখতে হয় তাহলে মলিকুলারিটি হচ্ছে তোমার থিওরিটিক্যাল ফ্যাক্ট, আর ওয়ার্ডার হচ্ছে এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে মেন পার্থক্য, এক্সপেরিমেন্টাল ফেনোমেনা। ঠিক আছে, এবার একটা এক্সপেরিমেন্টাল টার্ম দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর সেটা বোঝা যায়। প্রবলেম আছে যেখানে তোমরা বুঝে যাবে যে অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ এক্সপেরিমেন্টাল থিং, তাহলে এখানে যখনই তোমরা রেট ল বা রেট ইকুয়েশন লিখবে তখন দেখো 2NO মানে নাইট্রিক অক্সাইড গ্যাস, যেটা অক্সিজেনের সাথে কম্বাইন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 গ্যাস তৈরি করেছে। তাহলে এখানে যদি আমি রেট লিখি তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু কী হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে রেট কনস্ট্যান্ট ইনটু NO টু দি পাওয়ার এক্স, কারণ এক্স এর কি ভ্যালু হবে সেটা আমি জানি না, এবং O2 টু দি পাওয়ার ওয়াই লিখবো। ঠিক আছে, এবার অর্ডার অফ দ্য রিয়াকশন কি হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে এক্স আর ওয়াই এর যোগফল, অর্থাৎ অর্ডার অফ দ্য রিয়াকশন n ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর সামেশন বা যোগফল। ঠিক আছে, এইবার দেখো এখানে যে এক্সপেরিমেন্টটা দেখেছে সেটা আমি অবজার্ভ করি। দেখো এক্সপেরিমেন্ট 3টে উল্লেখ করেছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, 2 এবং 3। এখানে কি হয়েছে এক্সপেরিমেন্ট 1 এবং 2তে বিভিন্ন কনসেন্ট্রেশনগুলো কমানো বাড়ানো হয়েছে, যেমন এনোর কনসেন্ট্রেশনটা দেখো প্রথম থেকে নেক্সট দ্বিতীয় এক্সপেরিমেন্টে বাড়ানো হয়েছে। তাহলে এমন দুটো এক্সপেরিমেন্ট নেব যেখানে O2 কনসেন্ট্রেশনটা সেম থাকবে, এই যে O2 কনসেন্ট্রেশনটা সেম আছে, তাহলে আমি বুঝতে পারবো যে NOর কনসেন্ট্রেশন বাড়ানোর ফলে রিয়াকশনের রেট কিছু চেঞ্জ হয়েছে কিনা। তাহলে দেখো এখানে দ্বিগুণ করা হয়েছে NOর কনসেন্ট্রেশন, কিন্তু এখানে O2র কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হয়নি, এবং সেই চেঞ্জ করার ফলে দেখো এই যে রেট অফ দ্য রিয়াকশান সেটা 4 গুণ হয়েছে। তার মানে 0.096কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 0.384 বেরোবে, তাই না? তাহলে দেখো যদি আমি দ্বিগুণ বাড়ানোর জন্য কনসেন্ট্রেশন 4 গুণ হয়ে যায়, তার মানে কি, তার মানে হচ্ছে 2 গুণ বাড়ানোর জন্য রেট অফ দ্য রিয়াকশান আমার 4 গুণ বেড়েছে। তার মানে কিভাবে এটা সমান হতে পারে, 2 স্কোয়ার হয়ে। তার মানে এই যে মাথার ভ্যালুটা NOর সেটা 2 হবে, অর্থাৎ এখানে আমি x এর ভ্যালুটা আমি 2 পেলাম। ঠিক আছে, ওকে। এইবার দেখো আমি এমন একটা এক্সপেরিমেন্ট দেখব যেখানে কিনা NOটা তো সেম থাকবে কিন্তু O2টা চেঞ্জ হবে। তাহলে এই এক্সপেরিমেন্টটা 1 আর 3 নম্বর এক্সপেরিমেন্টে যেখানে হচ্ছে NOর কনসেন্ট্রেশনটা সেম কিন্তু O2র কনসেন্ট্রেশনটা চেঞ্জ করেছি, তাহলে O2 চেঞ্জ হওয়ার জন্য রেট অফ রিয়াকশন কি চেঞ্জ হবে সেটা আমি এখান থেকে বুঝতে পারবো। দেখো O2টাকে আমি ডাবল করেছি এবং তার ফলে রেট অফ দ্য রিয়াকশন দেখো ফার্স্ট এবং 3 নম্বরের মধ্যে কি পার্থক্য হয়েছে সেটাও ডাবল হয়েছে। তাহলে দ্বিগুণ করার ফলে দ্বিগুণ বাড়ছে, তার মানে কি, তার মানে টু দি পাওয়ার 1, তার মানে x এর টু দি পাওয়ার 1 হবে, তাই না? y এর পাওয়ারটা হচ্ছে 1, অর্থাৎ o এর মাথায় 1 পাওয়ার থাকবে। তার মানে এখানে আমি যদি বলি অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু কি হবে, n ইজ ইকুয়াল টু x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, অর্থাৎ এটা একটা থার্ড অর্ডার রিয়াকশনের এক্সাম্পল। ওকে, আশা করি বুঝে গেলে। এইবার আলটিমেটলি যে রেট ইকুয়েশনটা হবে সেটা কি হবে, রেট ইজ ইকুয়াল টু হবে k অর্থাৎ রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার 2 হবে ইনটু কনসেন্ট্রেশন অফ O2 টু দি পাওয়ার 1 বা নাথিং, কিছু না লিখলে হবে। এখানে দেখো এই যে NOর মাথায় 2 এবং অক্সিজেনের মাথায় 1 সেটা কিন্তু তার স্টয়চিওমেট্রির সাথে মিলে গেছে। তাহলে এখানটায় এই রিয়াকশনের ক্ষেত্রে ফর দিস রিয়াকশন মলিকুলারিটি আর ওয়ার্ডারটা সিমিলার, মলিকুলারিটি ইজ ইকুয়াল টু ওয়ার্ডার, অর্থাৎ মলিকুলারিটির মানও ভ্যালুও 3 এবং ওয়ার্ডারের ভ্যালুও 3, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি কোইন্সিডেন্স, কিন্তু এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর হচ্ছে ওয়ার্ডার, সেটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আশা করি বুঝে গেছো। এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আরেকবার রিপিট করে দেখে নেবে। দেখো এখানে তোমাদের যেটা বলেছে যে ক্যালকুলেট ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, তাহলে এই যে দুটো এক্সাম্পল দিয়েছে সেখানে
রেটের যে ল ইকুয়েশন বা রেট ইকুয়েশন সেটা দিয়ে দিয়েছে, বা যাই বলো রেট এক্সপ্রেশন। তাহলে এখানে তোমাদের যে দুটো রিঅ্যাক্ট্যান্ট আলাদা আলাদা আছে, যেমন এখানে অপশন এতে এ এবং বি দুটো আলাদা আলাদা রিঅ্যাক্ট্যান্ট আছে, তো তাদের মাথায় যে কোফিশিয়েন্টগুলো থাকে তাদের যোগফলই হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তাহলে এই যে প্রথম যে এ এক্সাম্পলটাতে থাকবে সেটাতে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন এন ইকুয়াল টু কী হবে, হাফ পাওয়ার আছে প্লাস 3/2 পাওয়ার আছে। তাহলে দেখো এটাকে যদি আমি যোগ করি তাহলে এখান থেকে কি তৈরি হবে, 2 হচ্ছে এলসিএম, উপরে 1 আর 3 যোগ হলো, তাহলে 4/2 অর্থাৎ 2 কেটে গেলে এখানে হচ্ছে 2 ইজ দি অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। ওকে, এবার দেখো বি অপশানে, এই অপশানে তুমি যদি দেখো তাহলে আমি রেট যেটা হচ্ছে সেটা নর্মালি কি হচ্ছিল যে রেট কনস্ট্যান্ট ইন্টু a টু দি পাওয়ার এক্স ইন্টু b টু দি পাওয়ার ওয়াই, এভাবে তো হচ্ছিল, তাই না? তাহলে এখানে দেখো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন সবসময় হচ্ছে এক্স প্লাস ওয়াই, এভাবে আমি দেখিয়েছি। তাহলে এখানে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন এক্স এর ভ্যালু কত, 3/2, আর ওয়াই এর ভ্যালু কত, -1, তাহলে -1 লিখলাম। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে এটা যদি তুমি এলসিএম করো তাহলে 2 আসবে নিচে, উপরে আসবে 3, -2 আসবে, ইকুয়াল টু হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তার মানে এখান থেকে কি জানা গেল যে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন এখানে নোট করার বিষয় হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ক্যান বি ফ্র্যাকশন অলসো, তাই না? হাফ তো একটা ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন অলসো। সেটা হলো ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্টকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে দেখো এমনিতে রেট যে ইকুয়েশন ছিল সেটাতে রেট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স টু বি টু দি পাওয়ার ওয়াই, এরমভাবে আমরা রেট ল ইকুয়েশন লিখেছি, যেখানে কিনা এ প্লাস বি সেখান থেকে তৈরি হয়েছে কি সি প্লাস ডি বা প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে? এইবার দেখো এইখানে আমি যদি কে এর ইউনিট বের করতে চাই তাহলে কেটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে যাব। তাহলে কে যদি লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে রাইট সাইডে হবে রেট ইজ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই, তাই না? তাহলে দেখো এই এ আর বি যদি আমি সিমিলার ধরি, এ ইজ বি এর কনসেন্ট্রেশন যদি সেম ধরি, তাহলে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আমি লিখতে পারি ইকুয়াল টু রেট ইজ ডিভাইডেড বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এবং বি এর জায়গায়ও এ লিখতে পারি, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, তাই না? তাহলে ইকুয়াল টু হচ্ছে রেট ডিভাইডেড বাই, দেখো কনসেন্ট্রেশন অফ এ যেহেতু দুটো সেম টার্ম তাহলে এক্স প্লাস ওয়াই লিখতে পারি, এবং এক্স প্লাস যে ওয়াই সেই ভ্যালুটাই তো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন বা স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারি রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কনসেন্ট্রেশন এ মানে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন লিখবো, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, যেহেতু এন ইজ ইকুয়াল টু অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? এইবার দেখো রেট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, রেট ইজ ইকুয়াল টু হচ্ছে কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম, তাই না? তাহলে উপরে লিখবো কনসেন্ট্রেশন চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশনের একই ইউনিট, ডিভাইডেড বাই টাইম, আর নিচে তো অলরেডি ছিল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন, তাই না? তাহলে এটা হচ্ছে এরম হলো। এইবার দেখো ওপরে কনসেন্ট্রেশনের পাওয়ারে কি আছে, কিছু নেই, তার মানে কি, তার মানে 1 আছে। তাহলে আমি এর পরের লাইনে লিখতে পারি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস এন, কারণ এন যদি উপরে উঠে যায় তাহলে তো সেটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস এন ইন্টু টাইম ইনভার্স, এটা হচ্ছে তোমার আলটিমেটলি টাইমটা উপরে চলে গেলে টাইম ইনভার্স হচ্ছে, তাহলে এটাই হচ্ছে রেট কনস্ট্যান্টের ইউনিট। এইবার দেখো এটাকে আর একটু ভালোভাবে ভাঙলে আমি বুঝতে পারবো, এখান থেকে তোমার এই ইউনিটটাকে যদি আমি ভালোভাবে ভাঙি তাহলে এদিকে আমি লিখছি আলাদা করে যে কে সমান হচ্ছে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু টাইম ইনভার্স, তাই না? তাহলে এইটা টাইম ইনভার্সটা তো থেকে গেল সেম, কনসেন্ট্রেশনের ইউনিট কি মোল আর পার লিটার বা লিটার ইনভার্স, তাহলে মোল
লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন হবে, আর টাইম ইনভার্স হবে, ঠিক আছে। এইবার দেখো এখানটায় মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন হবে, আলাদা আলাদা করে ভাঙি যদি, আর লিটার টু দি পাওয়ার যেহেতু -1 অলরেডি আছে তাহলে n মাইনাস 1 হবে ইনটু টাইম ইনভার্স, ঠিক আছে। এই যে তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এই জেনারেল টার্মটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ইউনিট অফ কে ইজ ইকুয়াল টু দিস। অর্থাৎ যে কোনো একটা যদি তোমাদের মনে থাকে তাহলে সবসময় মনে থাকবে যে এটা হচ্ছে ইউনিট অফ কে ইজ ইকুয়াল টু মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন এল টু দি পাওয়ার বা লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এইটা তোমাদের মনে রাখতে হবে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো যে কোনো কোয়েশ্চেন সহজেই সলভ করে দিতে পারবে। চলো, 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 এবং টাইম ইনভার্স, টাইমটা জেনারেলি সেকেন্ডে থাকে তাই সেকেন্ড ইনভার্স লেখা যায়। এবার দেখো এখানে যদি রিয়াকশানটা 0 অর্ডারের হয়, অর্থাৎ n ইকুয়াল টু 0 অর্ডার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে ইউনিট অফ কে ইজ ইকুয়াল টু কী হবে, k0 আমি ধরে নিলাম তার নাম, তাহলে হবে মোল টু দি পাওয়ার n এর ভ্যালু 0 যদি হয় তাহলে মোলই হলো মোল টু দি পাওয়ার 1 বা শুধু মোলও লেখা যাবে, আর এখানে হচ্ছে লিটার ইনভার্স হলো, আর এখানে হচ্ছে যদি আমি সেকেন্ড ইউনিট দিই তাহলে এটা সেকেন্ড ইনভার্স হলো, ঠিক আছে। এইবার দেখো n ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইকুয়াল টু k1, এবং k1 সমান হবে মোল টু দি পাওয়ার, দেখো মোল টু দি পাওয়ার 1 মাইনাস n মানে 1 ইন্টু লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে এইটা মোল টু দি পাওয়ার 0 মানে 1 এবং লিটার টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হলো সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আবার n ইকুয়াল টু যদি 2 অর্থাৎ সেকেন্ড অর্ডার রিয়াকশন হয় তাহলে k2 ইজ ইকুয়াল টু কী হবে, সেটা হবে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 2 লিটার টু দি পাওয়ার 2 মাইনাস 1 এবং সেকেন্ড ইনভার্স, তাহলে এটাকে আমি ভাঙলে পাচ্ছি মোল টু দি পাওয়ার -1 লিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, এটা ইউনিট হলো। n ইকুয়াল টু 3 বা থার্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, k3 ইজ ইকুয়াল টু দেখো মোল টু দি পাওয়ার 1 মাইনাস তাহলে 3 লিখবো ইন্টু লিটার টু দি পাওয়ার 3 মাইনাস 1 লিখবো এবং সেকেন্ড ইনভার্স, তাহলে এটাকে সাম আপ করলে কী হবে, মোল টু দি পাওয়ার -2 হবে, লিটার টু দি পাওয়ার 2 হবে এবং সেকেন্ড ইনভার্স হবে। এটা হচ্ছে তোমার থার্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ভ্যালু। এইবার এটার কি ইউজ তোমরা পরের পাতায় দেখবে। কনসেপ্টটার ইউজ হবে সেটা হচ্ছে রেট কনস্ট্যান্টের যে ইউনিট, সেখান থেকে তোমরা অর্ডার অফ দ্য রিয়াকশন বের করতে পারো। এখানে বলেছে আইডেন্টিফাই দ্য রিয়াকশন অর্ডার অফ দ্য ইচ অফ দ্য গিভেন কোয়েশ্চেন্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি কে এর তুমি কম্পেয়ার করো তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে জেনারেল যে টার্মটা আছে সেই জেনারেল টার্মটা কি না, কে এর ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানতাম যে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 এবং সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে জেনারেল টার্ম, ঠিক আছে। এবার দেখো এটার সাথে আমি ফার্স্ট এক্সাম্পলটা যদি আমি তুলনা করি তাহলে সেখানে কি ইউনিট আছে, কে এর ইউনিট আছে কে ইজ ইকুয়াল টু, ভ্যালু নিয়ে কোনো কাজ নেই, মোল লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমি তুলনা করি তাহলে এখানে সেকেন্ড ইনভার্স কেটে যাচ্ছে, তাই না, সেকেন্ড ইনভার্স কেটে যাচ্ছে। এবার দেখো লিটারের মাথায় কত আছে, এখানে লিটারের মাথায় 1 আছে আর ওখানে n-1 আছে, তাহলে n-1 ইজ ইকুয়াল টু 1, তাহলে n এর ভ্যালু কত, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 2। দেখো তোমরা যদি লিটার না তুলনা করে মোল তুলনা করতে তাও হতো, তাহলে মোলের ভ্যালু এখানে কত আছে, এখানে আছে -1 আর এখানে মোলের ভ্যালু 1 - 1, তাহলে n, তাহলে 1 - n ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে আমি করতে পারি nটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে n হলো, আর এদিকে হচ্ছে 1 প্লাস 1, তাহলে n ইজ ইকুয়াল টু কী হলো আলটিমেটলি 2, অর্থাৎ এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। ওকে, আশা করি বুঝে গেছো। এবার সেকেন্ড কোয়েশ্চেনটাই চলো। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো শুধুমাত্র সেকেন্ড ইনভার্স ইউনিট আছে, তাহলে এখান থেকে তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাওয়া দরকার যে সেকেন্ড ইনভার্স থাকলেই সেটা অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশন হবে। কিন্তু দেখো এখানে আমি কম্পেয়ার করে বলে দেবো। তাহলে জেনারেল যে ফর্মুলা সেটাতে কে এর ইউনিট কি, সেটা হচ্ছে কে এর ইউনিট হচ্ছে মোল, কে এর ইউনিট হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n-1 ইন্টু সেকেন্ড ইনভার্স। আর এখানে কি ইউনিট আছে সেকেন্ড অপশনটাই, সেখানে আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে ওই ইউনিট লিখে লাভ নেই। তাহলে সেকেন্ড ইনভার্স যদি আমি কেটে দিই তাহলে দেখো আর কিছু এদিকে নেই, তাহলে কিছু নেই মানে কি, এল এর মাথায় 0 আছে নিশ্চয়ই,
এল এর মাথায় 0 মানেই 1, আর মোলের মাথায়ও নিশ্চয়ই 0 আছে। তাহলে যে কোনো একটা তুলনা করো তুমি, ধরে নাও এল এর মাথায় 0টা আমি তুলনা করবো, তাহলে এখানে এল এর মাথায় n-1 আছে, তাহলে n-1 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 1 হবে। আর যদি মোলের মাথায় 0টাও তুমি তুলনা করো, তাহলে মোলের মাথায় এখানে 1 - n আছে, তাহলে 1 - 1 ইকুয়াল টু 0, তাহলে দেয়ারফর n ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি বুঝে গেলে যে কীভাবে রেট অফ দ্য রিয়াকশন বের করা হবে। ওকে, এই ছিল আজকের বিষয়।